শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দর্শন, বিশেষ করে নারী সমাজ নিয়ে ওনার যে ভাবনা চিন্তা, মানে যা নারীর নীতি বইটাতে পাওয়া যায়, সেটা নিয়ে কিন্তু আজও অনেকের মনে বেশ আগ্রহ। হ্যাঁ, আগ্রহ তো আছেই। আর এই বিষয়টা নিয়ে আজ আমরা একটু কথা বলবো। আমাদের কাছে কিছু ইউটিউব আলোচনা, কিছু লেখা মানে প্রবন্ধ আর সৎসঙ্গের ওয়েবসাইট থেকে নেওয়া তথ্য আছে। ঠিক, এইগুলো থেকেই আমরা দেখব ঠাকুর অনুকূলচন্দ্র কে ছিলেন, ওনার জীবন কেমন ছিল, মূল দর্শনটা কি, আর বিশেষ করে নারীর ভূমিকা নিয়ে, তাদের বৈশিষ্ট্য বা মর্যাদা নিয়ে উনি কি ভেবেছেন। একদম। মানে আমাদের উদ্দেশ্য হলো এই সোর্সগুলোতে যা যা বলা হয়েছে সেগুলোকে এক জায়গায় এনে একটা পরিষ্কার ছবি তুলে ধরা। নারীর নীতি তো আছেই, আবার বড় মাকে উনি যেভাবে দেখতেন বা সৎসঙ্গ আন্দোলন, এসবই কিছু আসবে আলোচনায়। চলুন তাহলে শুরু করা যাক। ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দিয়ে শুরু করি। মানে কোন ঘটনাগুলো ওনার ভাবনাকে খুব প্রভাবিত করেছিল, এই উৎসগুলো কি বলছে? দেখুন, ওনার জন্ম তো পাবনার হিমায়তপুরে ১৮৮৮ সালে। বাবা শিবচন্দ্র চক্রবর্তী আর মা মনোমোহিনী দেবী। আর এই মায়ের প্রভাবটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলা হয়েছে সোর্সগুলোতে। ও, মায়ের প্রভাব কি রকম? মনোমোহিনী দেবী শুধু ধার্মিক ছিলেন না, উনি খুব দৃঢ় মানসিকতার মানুষ ছিলেন। গ্রামের লোকের কাছে অভিভাবকের মতো। আধ্যাত্মিক দিকেও খুব ঝোঁক ছিল। শোনা যায় ধ্যানে উনি নাকি আগ্রার সৎসঙ্গের গুরুশ্রী হুজুর মহারাজের দর্শন পান। তাই নাকি? হ্যাঁ, এবং তার নির্দেশেই নাকি সৎনাম ভজন মানে ঈশ্বরের নাম জপ করতে শুরু করেন। এই যে একটা ঈশ্বরমুখী টান, এটা ঠাকুরের জীবনে খুব গভীর ছাপ ফেলেছিল। তাহলে বলতে পারি ওনার মায়ের ব্যক্তিত্ব, আধ্যাত্মিকতাই ওনার দর্শনের একটা ভিত তৈরি করে দিয়েছিল। ঠাকুর নিজেও তো মাতৃভক্তি নিয়ে অনেক কথা বলেছেন। অবশ্যই, উনি তো বলেছেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতি তত। নিজের জীবনেও সেটা দেখিয়েছেন। শুধু মা নন, বাবার প্রতিও খুব ভক্তি ছিল। ছোটবেলায় বাবা অসুস্থ হলে সংসারের জন্য মুড়ি বিক্রি করেছেন। হ্যাঁ, এই ঘটনাটা শুনেছি, খুব অল্প বয়সে। একদম। এই দায়িত্ববোধ, এই সেবার মানসিকতা, এগুলো খুব ছোট থেকেই ছিল। ওনার এই কথাটাও তো খুব পরিচিত, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। মনে হয় নিজের জীবন থেকেই এই উপলব্ধিটা এসেছে। পড়াশোনার সময়েও তো ওনার এই সেবার মনোভাব দেখা যায়, যেমন বন্ধুর পরীক্ষার ফি দিয়ে দেওয়ার ঘটনাটা। হ্যাঁ হ্যাঁ, ওটা একটা দারুণ উদাহরণ। পরে যখন কলকাতায় ডাক্তারি পড়তে গেলেন, তখনও কিন্তু বইয়ের মধ্যেই শুধু থাকেননি। কুলি মজদুরদের বিনে পয়সায় চিকিৎসা করতেন। হুম। এই সব অভিজ্ঞতা থেকেই হয়তো উনি পরে বুঝেছিলেন যে মানুষের দুঃখ দূর করতে হলে শুধু শরীরের চিকিৎসা যথেষ্ট নয়, মন আর আত্মারও চিকিৎসা দরকার। আর এই ভাবনা থেকেই কি সৎসঙ্গ আন্দোলনের শুরু? হ্যাঁ, বলতে গেলে তাই। উনি গ্রামে ফিরে এসে সমাজের যারা একটু পিছিয়ে পড়া, অবহেলিত, তাদের নিয়ে কীর্তন দল শুরু করলেন। কীর্তনের মধ্যে দিয়ে একটা মানসিক শান্তির পথ দেখানোর চেষ্টা। আচ্ছা। আস্তে আস্তে শিক্ষিত ছেলেরাও ওনার কাছে আসতে শুরু করল। মানুষ ওনাকে আর শুধু ডাক্তার হিসেবে দেখছে না, একজন পথপ্রদর্শক মানে ঠাকুর হিসেবে মানতে শুরু করেছে। ওহ, এইভাবে ঠাকুর হয়ে ওঠা। হ্যাঁ, এরপরই পাবনার হিমায়তপুরে উনি সৎসঙ্গ আশ্রম তৈরি করলেন। আর তার কাজকর্ম চলত ৫টা মূল নীতির উপর ভিত্তি করে। যোজন মানে নিজের উপাসনা, যাজন মানে অন্যকে সাহায্য করা উপাসনায়, ইষ্টভূতি মানে গুরুর চরণে বা ইষ্টের জন্য রোজ কিছু উৎসর্গ করা। ইষ্টভূতি। হ্যাঁ, আর সস্তয়নী মানে সুস্থ জীবনের নিয়ম মানা, আর সদাচার মানে ভালো ব্যবহার, নৈতিক আচরণ, এইসব। এই নীতিগুলো কিন্তু ব্যক্তির চরিত্র আর সমাজের ভালো দুটোর দিকেই নজর রাখে। পরে তো বিহারের দেওঘরেও আশ্রম হয়, তাই না? আন্দোলনটা আরও ছড়িয়ে পড়ে। হ্যাঁ, দেশভাগের ঠিক আগে ১৯৪৬-এ উনি দেওঘরে চলে যান। সেখানেও বিরাট আশ্রম তৈরি হয়। আজও তো বাংলা, ভারত, এমনকি বাংলাদেশেও অনেক জায়গায় সৎসঙ্গের কাজ চলছে। আর হিমায়তপুরে ওনার জন্মস্থানে প্রতি বছর ৩০শে ভাদ্র বিরাট মেলা বসে, গঙ্গা স্নান উৎসব হয়। আচ্ছা, ওনার সাধারণ শিক্ষা বা দর্শনের মূল কথাগুলো কি ছিল? কয়েকটা জিনিস খুব স্পষ্ট, যেমন ঈশ্বর এক, ধর্ম এক, এই কথাটা। মানে ধর্ম নিয়ে ভেদাভেদ বা ঝগড়াঝাটির উনি বিরোধী ছিলেন। ঠিক। আবার সংসার ছেড়ে চলে যাওয়ার বদলে উনি সংসারে থেকেই ভগবানকে ডাকার কথা বলতেন। ওই যে সংসারে থাকবে মন রাখবে ভগবানে, মানে কর্ম আর আধ্যাত্মিকতার মধ্যে একটা ব্যালেন্স রাখা। আর শিক্ষার বিষয়ে ওনার ভাবনা শুধু বই পড়া নয় নিশ্চয়ই। একদমই না।
ব্যবহার, নৈতিকতা এগুলোর ওপর ভীষণ জোর ছিল। শিষ্টাচার, সততা, টাইম মেনটেন করা, অন্যের মত সহ্য করা, ভালো আচরণ এগুলো শিক্ষার অঙ্গ। জ্ঞান থাকলেই হলো না, সেটা ব্যবহারে আসতে হবে। ঠিক। তাই তো বলেছেন, মুখে জানে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে ছাই। বা অভ্যাস ব্যবহার ভালো যত, শিক্ষাও তার জানিস তত। আসল উদ্দেশ্য হল চরিত্র তৈরি করা, জীবনটাকে ভালো করা। আর পড়ানোর পদ্ধতি নিয়েও তো ওনার আলাদা চিন্তা ছিল। হ্যাঁ, উনি বলতেন ছাত্রের তবিয়ত মানে ঝোঁক বুঝে শেখাতে হবে। সবার জন্য এক সিস্টেম কাজ করে না, ওনার কথাতেই আছে, ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল মিলে। বাহ, এটা খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু। অবশ্যই। বা ছাত্রদের ধাত বুঝে নিয়েও ভালো লাগার রকম দেখে সেই পথেতে শিক্ষা দিও। উনি এটাও বিশ্বাস করতেন যে যাকে কিছু শেখানো হয়নি তাকে শেখানো সোজা, কিন্তু যার মাথায় ভুল জিনিস ঢুকে আছে তাকে ঠিক রাস্তায় আনা অনেক কঠিন। মানে অশিক্ষিতকে শিক্ষা দেওয়া অনেক সোজা, কিন্তু কুশিক্ষিতের শিক্ষক হওয়া কঠিন। কুশিক্ষিতের শিক্ষক হওয়া কঠিন। আর এই সব কিছুর কেন্দ্রে ছিল মানুষের সেবা। বেশ, ঠাকুরের জীবন আর সাধারণ দর্শন নিয়ে একটা ধারণা পাওয়া গেল। আচ্ছা, এবার তাহলে আমরা আমাদের মূল ফোকাসে আসি, নারী প্রসঙ্গে ওনার চিন্তাভাবনা, মানে যা মূলত নারীর নীতি বইটাতে আছে। আর এটা মনে রাখতে হবে, আমরা কিন্তু পুরোটাই আলোচনা করছি আমাদের হাতে থাকা সোর্সগুলোর উপর ভিত্তি করে। অবশ্যই, অবশ্যই। এখানে আমাদের নিজেদের মতামত বা বিচার গৌণ। নারীর নীতি পড়লে বোঝা যায় ঠাকুর নারী আর পুরুষের ভূমিকা বা বৈশিষ্ট্যকে কিভাবে দেখতেন। ওনার মূল বক্তব্য ছিল দুজনেরই নিজস্বতা আছে, নিজস্ব বিশিষ্ট আছে। বিশিষ্ট মানে ইউনিক ক্যারেক্টারিস্টিক্স? হ্যাঁ, সেই রকমই। প্রত্যেকে নিজের জায়গায় গুরুত্বপূর্ণ। কেউ ছোট নয়, কেউ বড় নয়, বরং আলাদা। উনি বলেছেন, নারী তার নিজের বিশিষ্টে বড়, পুরুষ তার নিজের বিশিষ্টে বড়। একজনের মতো আরেকজনকে হতে চাওয়া বা তুলনা করা, এটাকে উনি ঠিক মনে করতেন না। আচ্ছা। সোর্সেসগুলোতে এমনও বলা হয়েছে যে উনি মনে করতেন আধুনিক নারী অনেক সময় তার এই সহজাত বৈশিষ্ট্য বা সুকৌশল থেকে দূরে সরে যাচ্ছে। উনি নারী শব্দটারও একটা বিশেষ মানে করেছিলেন, তাই না? হ্যাঁ, করেছিলেন। ওনার ব্যাখ্যায় নারী হলেন তিনি, যিনি সৃষ্টি করেন, যিনি পোষণ করেন আর যিনি প্রেরণা দেন। মানে ক্রিয়েটস, নারিশেস, ইন্সপায়ার্স। বাহ, খুব সুন্দর তো। দিয়েছেন। নারী যেন উর্বর মাটি, যে বীজকে ধরে রাখে, তাকে অঙ্কুরিত করে, বড় করে তোলে। এই উপমাটা কিন্তু ওনার ভাবনার মূল জায়গাটা ধরিয়ে দেয়। এই যে নারীর নিজস্ব বৈশিষ্ট্য বা গুণের কথা উনি বলছেন, সেগুলো ঠিক কি কি? নারীর নীতি বা অন্যান্য সোর্সে যেগুলো পাওয়া যায় তার মধ্যে প্রধান হল নিষ্ঠা, ধর্ম, এখানে সম্ভবত ধারণ করার ক্ষমতা বা স্বাভাবিক কর্তব্য এইটুমিনে, শুশ্রূষা মানে সেবা যত্ন, সাহায্য করার ইচ্ছে, সংরক্ষণ করার ক্ষমতা মানে আগলে রাখা, প্রেরণা দেওয়া আর অবশ্যই প্রজনন। উনি নারীদের বলতেন, এই বৈশিষ্ট্যগুলো ছেড়ে দিও না, কারণ ওনার মতে ইহা হারাইলে তোমাদের আর কি রহিল। মানে এগুলোই নারীর আসল শক্তি। পরিবার আর সমাজে নারীর ভূমিকাকে উনি কিভাবে দেখতেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতেন। বলতেন, গৃহস্থ জীবনকে আদর্শ করে তোলাই নারীর একটা বড় কাজ। কারণ ঘর বা পরিবার হলো মানুষ তৈরির কারখানা, হিউম্যান ফ্যাক্টরি। মানুষ তৈরির কারখানা। হ্যাঁ, নারী তার যত্ন, স্নেহ, ম্যানেজমেন্ট দিয়ে সংসারে শান্তি, সমৃদ্ধি আনে। শুধু তাই নয়, উনি নারীকে সমাজ আর রাষ্ট্রের মূল নিয়ন্ত্রক শক্তি হিসেবেও দেখতেন। নিয়ন্ত্রক শক্তি, এটা একটু বুঝতে হবে। সোর্সে কি ব্যাখ্যা আছে? উনি কি পলিটিক্যাল পাওয়ারের কথা বলছেন? না, সোর্সগুলো থেকে যা বোঝা যায়, মনে হয় না উনি সরাসরি রাজনৈতিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের কথা বলছেন। ব্যাপারটা বোধহয় আরও সূক্ষ্ম। নৈতিক শক্তি, প্রেরণা দেওয়ার শক্তি। আচ্ছা। নারী তার আদর্শ দিয়ে, আচরণ দিয়ে পুরুষকে, সন্তানকে ঠিক পথে জ্বালাতে পারে, সমাজটাকে সুস্থ রাখতে পারে। পুরুষের জীবনেও নারীর একটা শান্তিদায়ী ভূমিকার কথা বলেছেন। যেমন প্রিয়তম ও মধুর স্পর্শে পুরুষের ক্লান্তি দূর করে তাকে শান্তি দিতে পারে নারী। বুঝতে পারছি। এই অর্থে নারী যেন সমাজের ভিত, সুস্থতার উৎস, আর সেটাই পরোক্ষভাবে সমাজ বা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে। নারীদের জন্য ওনার কিছু বিশেষ উপদেশও ছিল বোধহয়। হ্যাঁ, ছিল। কিছু চারিত্রিক গুণের উপর জোর দিতেন, যেমন সংযত হতে হবে কিন্তু ভয় পেলে চলবে না, সংযত হও কিন্তু নির্ভীক হও। ইন্টারেস্টিং। সংযত কিন্তু নির্ভীক। হ্যাঁ, আবার সরল হতে হবে কিন্তু বোকা হওয়া চলবে না,
সরল হও কিন্তু বেকুব হয় না, মানে মন পরিষ্কার থাকবে কিন্তু বুদ্ধি বা বিবেচনা থাকবে। আধ্যাত্মিক উন্নতির জন্য কপটতা ছাড়তে বলেছেন। আর চরিত্রের উপর খুব জোর, খেয়াল রেখো তোমার চরিত্র চলনে নিন্দনীয় কিছুই যেন স্থিতিলাভ না করে। বেশ, তাহলে নারী শিক্ষা নিয়ে ওনার কী ভাবনা ছিল? শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত? উনি মনে করতেন মেয়েদের শিক্ষা এমন হবে যা তাদের সহজাত বৈশিষ্ট্যগুলোকে নষ্ট না করে আরও ফুটিয়ে তুলবে, তাদের উন্নতিতে সাহায্য করবে। ওনার ভাষায় শিক্ষা হবে বৈশিষ্ট্য বর্ধনশীল, উন্নতিপ্রবণ ও অব্যাহত। অর্থাৎ শিক্ষা তাদের মূল সত্তা থেকে সরাবে না, বরং আরও ভালো করবে। ঠিক তাই, এমন শিক্ষা যা তাদের আত্মনির্ভর করবে, আবার তাদের ভেতরের ভালো গুণগুলোকে, স্বাভাবিক প্রবণতাগুলোকে বিকশিত করবে, যাতে তারা পরিবারের, সমাজে আরও ভালোভাবে নিজেদের ভূমিকা পালন করতে পারে। এই যে আদর্শ নারীর কথা উনি বলছেন, এর কোনো বাস্তব উদাহরণ কি উনি পেয়েছিলেন? শ্রী শ্রী বড়মা, মানে ওনার স্ত্রী ষোড়শীবলা দেবী, ওনার কথা কিভাবে এসছে উৎসগুলোতে? হ্যাঁ, এসেছে, এবং খুব গুরুত্ব দিয়েই এসেছে। ঠাকুর তো শ্রী শ্রী বড়মাকে ষোড়শীবলা দেবী তার দিব্য সঙ্গিনী, মানে ডিভাইন কনসার্ট বলতেন, আর নারীর নীতি বইয়ের যেন মূর্ত প্রতীক মনে করতেন। ওহ, উনি ভাবতেন বড়মা ওনার কাজের একটা বড় প্রেরণা। এমনও বলেছেন উনি যদি নারী হয়ে জন্মাতেন তাহলে বড়মার মতোই হতেন। এটা তো ওনার প্রতি ঠাকুরের কি গভীর শ্রদ্ধা তা বুঝিয়ে দেয়। সত্যি। আচ্ছা, বড়মার নিষ্ঠা বা অন্যান্য গুণ নিয়ে কি জানা যায়? ওনার নিষ্ঠা তো গল্পের মতো। স্বামীকে শুধু স্বামী নয়, সাক্ষাৎ দেবতা বা গুরুর মতো দেখতেন, সেবা করতেন। ঠাকুরের কথাই ছিল ওনার জীবনের সব। একটা ঘটনা প্রায়ই বলা হয়, ঠাকুর একবার টানা ৪২ দিন খুব অসুস্থ ছিলেন। হ্যাঁ, শুনেছি ঘটনাটা। সেই সময় বড়মা নাকি প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন, শুধু একটু লেবুর রস খেয়ে দিনরাত সেবা করেছেন। ভাবা যায় কি প্রচণ্ড সহনশীলতা আর প্রতিভক্তি। অবিশ্বাস্য। আচ্ছা, ওনার অন্যান্য গুণ, যেমন সংসার চালানো বা সহ্য ক্ষমতা? হ্যাঁ, খুব বিচক্ষণতার সাথে সংসার চালাতেন। সাধারণ জিনিসও যত্ন করে রাখতেন যাতে পরে কাজে লাগে। এই সংরক্ষণ করার ক্ষমতাকে তো ঠাকুর নারীর একটা গুণ বলেছেন। বড়মার স্মৃতিশক্তিও নাকি খুব প্রখর ছিল। তাই? হ্যাঁ, কোথায় কি রাখা আছে সব মনে রাখতে পারতেন। এমনও শোনা যায় ঘর ঝাড় দিতে গিয়ে একটা চাল পড়ে পেলেও সেটা ফেলে না দিয়ে চালের কৌটোয় তুলে রাখতেন। এই মিতব্যয়িতা, এই গৃহস্থলীর নিপুণতা। আর ওনার সহনশীলতার কথা, শাশুড়ির সঙ্গে সম্পর্ক নিয়ে কিছু বলা আছে? ঠাকুর নিজেই বলেছেন সে কথা। বড়মা ওনার শাশুড়ি মানে মনোমোহিনী দেবীর কাছে অনেক সময় বকুনি খেতেন। যেমন খুব ভোরে উঠে গোবর জল দিয়ে সব পরিষ্কার করার নিয়ম ছিল, কোনোদিন দেরি হলে হয়তো বকা খেতেন। ওহ, কিন্তু এই বকাঝকার পরেও উনি শাশুড়ির খুব আদরের ছিলেন। বকার পরেই হয়তো শাশুড়ি আবার যত্ন করে ভালো কিছু রেঁধে খাওয়াচ্ছেন। বড়মা ভালো করে না খেলে উনিও ছাড়তেন না। এই যে মানিয়ে নেওয়া, সহ্য করা, তখনকার দিনে এটা খুব বড় গুণ ছিল। ঠিক। আশ্রমে যারা আসতেন ভক্তরা, তাদের প্রতি কেমন ছিলেন? একদম মায়ের মতো। ঠাকুর নিজেই তো ওনাকে বলেছিলেন, ইউ আর দ্য মাদার অফ অল, মানে তুমি সবার মা। আশ্রমে কত ভক্ত আসত, উনি সবার খেয়াল রাখতেন, কার কি লাগবে না লাগবে দেখতেন। ওনার এই মাতৃস্নেহ, ওনার আদর্শ জীবন, সব মিলিয়ে উনি ভক্তদের ঠাকুরের কাছে একটা অন্য জায়গায় ছিলেন। সোর্সগুলো বলছে উনি যেন ঠাকুর যে আদর্শ ভারতীয় নারীর কথা বলেছেন তারই এক জীবন্ত ছবি। ওনার জন্ম 1894 সালে পাবনার গড়াদহ গ্রামে। বাবা রামগোপাল ভট্টাচার্য। তাহলে দেখা যাচ্ছে ঠাকুরের জীবনে যেমন ওনার মায়ের প্রভাব ছিল, তেমনি ওনার দর্শন, বিশেষ করে নারী সংক্রান্ত ভাবনা, সেটা যেন ওনার স্ত্রী বড়মার জীবনে ফুটে উঠেছিল, বা উনি বড়মার মধ্যে সেই আদর্শটা দেখতে পেয়েছিলেন। হ্যাঁ, উৎসগুলোতে বিষয়টা সেভাবেই দেখানো হয়েছে। ঠাকুরের জীবন দর্শন আর নারী নিয়ে ওনার ভাবনা এ দুটো খুব যুক্ত। মায়ের প্রতি ভক্তি, পরে বড়মার প্রতি শ্রদ্ধা, এগুলো ওনার নারী ভাবনাকে একটা আকার দিয়েছে। আর উনি নারীর যে ভূমিকা বা গুণের কথা বলেছেন, সেগুলোর গুরুত্ব কি মনে করতেন? উনি মনে করতেন এই গুণগুলো পালন করা, এই ভূমিকাগুলো নেওয়াটা ব্যক্তিগত পূর্ণতার জন্য জরুরি, পারিবারিক শান্তির জন্য বা শান্তিময় জীবনের জন্য জরুরি, আবার বৃহত্তর সমাজ বা রাষ্ট্রের ভালোর জন্য অপরিহার্য।
উনি যে ঘরকে শিক্ষা প্রতিষ্ঠান বানানোর কথা বলেছেন সেটার মানে কি? হ্যাঁ, ওনার একটা খুব গুরুত্বপূর্ণ কথা ছিল, হ্যাভ দাই হাউসহোল্ড টার্নড ইন্টু অ্যান এডুকেটিভ ইনস্টিটিউশন ফর দাই ফ্যামিলি ইন প্র্যাকটিক্যাল অপারেশন। মানে বাড়ি শুধু থাকার জায়গা নয়, এটা একটা শিক্ষার জায়গা হওয়া উচিত, যেখানে বাড়ির লোক, বিশেষ করে বাচ্চারা, হাতে কলমে জীবনের দরকারি জিনিস শিখবে, ভালো ব্যবহার, সেবা, নিষ্ঠা, একে অপরকে সম্মান করা, এই সব। আর এই শিক্ষা প্রতিষ্ঠানকে সফল করার দায়িত্ব মূলত নারীর। হ্যাঁ, ওনার মতে এর মূল দায়িত্বটা নারীর। নারী যদি তার ওই সহজাত বৈশিষ্ট্যগুলো নিয়ে চলে, তাহলেই ওই আদর্শ বাড়ি তৈরি হবে, আর তার ওপর ভিত্তি করে ভালো সমাজ তৈরি হবে। এই পুরো আলোচনাটায় আমরা কিন্তু চেষ্টা করলাম উৎসগুলোতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে বিশেষ করে ওনার নারী সংক্রান্ত ভাবনা নিয়ে যা যা বলা আছে সেটাই তুলে ধরতে। কোনো ব্যক্তিগত বিচার বা মতামত দেওয়ার চেষ্টা করিনি আমরা। একদম, এটাই উদ্দেশ্য ছিল, সোর্স নির্ভর একটা আলোচনা করা। তাহলে আজকের আলোচনার শেষে যদি মূল বিষয়গুলো আরেকবার মনে করিয়ে দিই, আমরা ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দেখলাম, জন্ম, বাড়ির পরিবেশ, বিশেষ করে মায়ের প্রভাব, মানুষের সেবার মধ্যে দিয়ে ওনার আধ্যাত্মিক জাগরণ, ঠাকুর হয়ে ওঠা, সৎসঙ্গ আন্দোলন আর তার মূল নীতিগুলো। হ্যাঁ, আর ওনার সাধারণ দর্শনের কিছু দিকও ছুঁয়ে গেছি। ঈশ্বর এক, ধর্ম এক, সংসারে থেকেই আধ্যাত্মিকতা আর চরিত্র ও ব্যবহারের ওপর জোর দেওয়া। আর বিশেষভাবে আমরা জোর দিয়েছি নারী প্রসঙ্গে ওনার ধারণার ওপর। নারীর নীতি বইয়ের ভিত্তিতে নারীর সংজ্ঞা, বৈশিষ্ট্য, পরিবার সমাজে ভূমিকা, নারী শিক্ষা নিয়ে ওনার ভাবনা। এবং কিভাবে শ্রী শ্রী বড়মার জীবন ওনার চোখে সেই আদর্শের প্রতিচ্ছবি ছিল, এই বিষয়গুলো আমরা সোর্স থেকে বিস্তারিত আলোচনা করলাম। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়, যেটা নিয়ে ওনারা নিজেরা ভাবতে পারেন। এই আলোচনা থেকে যেমন একটা প্রশ্ন মনে আসছে, হ্যাঁ, যেমন ধরুন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নারীর যে বৈশিষ্ট্য, গুণ বা ভূমিকার কথা বলেছেন, আজকের এই ২১ শতকে দাঁড়িয়ে যেখানে নারীর ভূমিকা, তার আত্মপরিচয় অনেক বদলেছে, অনেক বহুমুখী হয়েছে, সেখানে ওই ধারণাগুলোর প্রাসঙ্গিকতা বা প্রয়োগযোগ্যতা ঠিক কতটা? ঠিক। আজকের সমাজে নারীর কাছে যা চাওয়া হয় বা নারী নিজে যা চান, তার সঙ্গে ঠাকুরের বলা আদর্শের সম্পর্কটা ঠিক কেমন, কোথায় মিল, কোথায় অমিল, বা হয়তো কোথাও একটা টানাপোড়েন আছে। সত্যি, এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি। যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শন এবং জীবন সম্পর্কে আরও গভীরে জানতে চান, তারা ওনার নিজের লেখা বই, ওনাকে নিয়ে লেখা বই বা সৎসঙ্গ সংক্রান্ত অন্যান্য উৎস দেখতে পারেন।